আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, অনুশীলনীর শুরুতেই এখানে কিন্তু সর্বপ্রথমে তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো পেয়ে যাবে। তো দেখো, ১ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, কোন দেশটি পোশাক সহ বাংলাদেশে উৎপাদিত পণ্য সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা? উত্তরটি কিন্তু হবে ১ ঘ নাম্বার যুক্তরাষ্ট্র। এরপরে দেখো, ২ নম্বরে বলা হচ্ছে, বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ কারণ এখান থেকে উত্তরটি কিন্তু হবে ২ এর ক নাম্বার ১ ও ২, অর্থাৎ কম মজুরিতে শ্রমিক পাওয়া যায় এজন্য, এবং বিনিয়োগ সহায়ক সরকারি কর্মসূচি রয়েছে এজন্য। আচ্ছা, তো দেখো এরপর ৩ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। ৩ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ফলের রস একটি ঘ নাম্বার প্রক্রিয়াজাতকরণ খাদ্য। তার মানে ৩ এর উত্তর হবে কিন্তু ঘ নাম্বার। এরপর ৪ নম্বরে বলা হচ্ছে কি, দেখো প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা হচ্ছে, উত্তরটা হবে ১ ও ২, কৃষক পণ্যের সংরক্ষণের সুযোগ কম এবং রপ্তানি চাহিদা কম। তার মানে ৪ এর উত্তরটা হবে কিন্তু ক নাম্বারটি। এবার দেখো, তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে, অনুচ্ছেদটি পড়ে ৫ এবং ৬ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। অনুচ্ছেদে বলা হচ্ছে কি, দেখো যে রাকিব সাহেব একজন শিল্পপতি, তিনি ঢাকার তেজগাঁ এলাকায় ৩০ লাখ টাকা দিয়ে একটি পোশাক তৈরির কারখানা স্থাপন করেন। তার এই কারখানাটিতে ২০০ জন শ্রমিক কাজ করে। তিনি এই কারখানায় লভ্যাংশ দিয়ে আরও একটি কারখানা স্থাপন করেন আর কি। তিনি তৈরি পোশাক তিনি ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করেন। এখানে দেখো ৫ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে রাকিব সাহেবের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? উত্তরটি হবে কিন্তু ৫ এর খ নাম্বার ক্ষুদ্র শিল্প। এবার ৬ নম্বরে কি বলা হচ্ছে, দেখো যে উক্ত কাজটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলবে বা ফেলেছে আর কি, ফেলছে। তো ৬ এর ক নম্বর উত্তর হবে কি, দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার, তাই না? এরপর চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে ১ নম্বর সৃজনশীল প্রশ্নের আগে উদ্দীপকটি আমরা দেখে ফেলি, এরপর উত্তরটি দেখে ফেলবো, তারপর ২ নম্বর সৃজনশীলের উত্তরটিও দেখে নিব। তো দেখো, ১ নম্বর সৃজনশীলের উদ্দীপকে বলা হচ্ছে, তামিস উদ্দিন তার ৩ ছেলেকে সাথে নিয়ে তার জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করে। তার স্ত্রী ও পুত্রবধূরা ফসল তোলার কাজে সহায়তা করে। অবসর সময় সে বাড়ির সামনে একটি মুদির দোকান চালায়, কিন্তু এসব কাজের জন্য কেউ তাকে কোনো বেতন দেয় না। তাতে সে মনে কষ্ট না পেয়ে বরং গর্ববোধ করে। তো চলো আমরা ক খ গ ঘ প্রশ্নজাতির একটু উত্তর দেখে ফেলি। আচ্ছা, তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক নম্বর প্রশ্নে কি বলা হয় হচ্ছে, দেখো SAFTA এর পুরো নাম কি, তাই না? তো দেখো, SAFTA এর পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড আরকা, তাই না? দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা। আচ্ছা, এরপর দেখো খ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে মাঝারি শিল্প বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, যেসব শিল্প প্রতিষ্ঠান ১.৫ কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয়, যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি। দেশের চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর গ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখি। দেখো, গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, তামিস উদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজের আওতাভুক্ত তা ব্যাখ্যা করো। উত্তর, তামিস উদ্দিনের পরিবারের সদস্যদের কাজ আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলীর আওতাভুক্ত। উদ্যোগে তামিস উদ্দিন তার ৩ ছেলেকে নিয়ে অর্থনীতিতে অবদানের লক্ষ্যে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করে। তার এই কাজগুলো মূলত অর্থনৈতিক অনানুষ্ঠানিক কাজের আওতাভুক্ত। বাংলাদেশের গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ অর্থনৈতিক আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক খাতের মাধ্যমে তাদের জীবিকার সংস্থান করছে। একইভাবে শহর অঞ্চলে বসবাসকারী স্বল্প ও মাঝারি এমনকি উচ্চ আয়ের অনেক মানুষও অনানুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে। এভাবে প্রথম থেকে বাংলাদেশের অর্থনীতি অনানুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল। সরকারি ও বেসরকারি পর্যায়ে অনানুষ্ঠানিক খাতের
ভূমিকা বৃদ্ধি ও তার জোরদার হওয়ার পরেও আমাদের অর্থনীতিতে প্রথাগত বা অনানুষ্ঠানিক খাতের গুরুত্ব কমেনি। উদ্যোগে তামিসউদ্দিনের উৎপাদিত পণ্য ছাড়াও শাকসবজি ও ফলমূল উৎপাদন, মাছ ধরা, গরু ছাগল ও হাঁস মুরগি পালন, কুটির শিল্প, রবিশস্য এগুলোও অনানুষ্ঠানিক খাতের আওতাভুক্ত। জাতীয় অর্থনীতিতেও এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, যে তামিসউদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, এটা মূল্যায়ন করো। উত্তর দেখো, তামিসউদ্দিনের মতো মানুষের কাজ তথা অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলীর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, বক্তব্যটি যথার্থ। এরপরে দেখো, তামিসউদ্দিন তার 3 ছেলে, স্ত্রী ও পুত্রবধূ সহ অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে ভূমিকা রাখার জন্য জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করেন। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পায় না বা নেয় না, কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারই নয়, সমাজ ও রাষ্ট্র উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশটি তারাই উৎপাদন করছে। এভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কামার কুমেরের কাজ, গ্রামের কুটির শিল্প, দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসায়ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। সাম্প্রতিককালে কৃষিসহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত বা অনানুষ্ঠানিক খাতটি এখনও প্রধান ভূমিকায় রয়েছে, তাই না? এরপরে দেখো, শহরাঞ্চলে বসবাসকারী স্বপ্ন ও মাঝারি এমনকি উচ্চ আয়ের অনেক মানুষও অনানুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছে। এভাবেই বাংলাদেশের অর্থনীতি অনানুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল। বাংলাদেশের শহর অঞ্চলের বা শহরের নিম্নবিত্ত ও মধ্যবিত্তহীনরা ছোটোখাটো দোকান, গার্মেন্টস চাকরি কিংবা বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। আর এভাবেই তামিসউদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। তো এরপর দেখো, আমরা 2 নম্বর সৃজনশীলটির উত্তর দেখার পূর্বে আমরা এখান থেকে যে উদ্দীপকটি রয়েছে এই উদ্দীপকটি সর্বপ্রথম একটু পড়ে ফেলি, চলো। আচ্ছা, তো 2 নম্বর প্রশ্নের উদ্দীপকে কি বলা হচ্ছে দেখো, যে জরিনা বেগম গ্রামের একজন গরিব বিধবা মহিলা। সে একদিন বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসে। 2 মেয়েকে নিয়ে ডালা, কুলা ও ফুলদানি তৈরি করে। তার ছেলে তামজিদ এগুলো বাজারে বিক্রি করে। এতে তাদের যে লাভ হয় তা দিয়ে সংসার চলে। দিনে দিনে তাদের তৈরিকৃত দ্রব্যের চাহিদা বাড়তে থাকে। পরবর্তীতে তামজিদ তার বাবার এক বন্ধুর সহযোগিতায় স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নেয়। সে কেক, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির কারখানা স্থাপন করে। তামজিদ তার কারখানায় খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে প্রচুর লাভ করে। তো চলো আমরা ক, খ, গ, ঘ 4টি প্রশ্নের উত্তর একটু দেখে ফেলি। দেখো, এখানে ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, যে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? উত্তর, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। উত্তর, যেসব কাজের জন্য মজুরি নির্ধারিত নেই, করের আওতায় আনাও কঠিন এবং সেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় না, সেগুলোকে অনানুষ্ঠানিক কার্যক্রম বলে। যেমন নিজের জমি, দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠানের কাজ, গৃহস্থলী কর্ম, হকারি, দিনমজুরি প্রভৃতি। অনুন্নত বা উন্নয়নশীল দেশের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম এই অনানুষ্ঠানিক খাতের মাধ্যমেই হয়ে থাকে। এরপর গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, যে তামজিদের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত তা ব্যাখ্যা করো। তো উত্তরটি দেখো, উদ্দীপকে তামজিদের স্থাপিত কারখানাটি কুটির শিল্পের অন্তর্গত। তার মা জরিনা বেগম তার 2 মেয়ে সহ ডালা, কোলা ও ফুলদানি সহ নানা কুটির শিল্প নির্মাণ করে আর তা বিক্রি করে অর্জিত মুনাফা দিয়ে তামজিদ একটি খাদ্যদ্রব্য তৈরির কারখানা স্থাপন করে। তার স্থাপিত কারখানাটি কুটির শিল্পের অন্তর্গত, কেননা কুটির শিল্প উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবারের সদস্যরাই করে থাকেন। আমাদের দেশে তাঁতবস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত ও কাঠের কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি কুটির শিল্পের অন্তর্গত। উদ্দীপকের তামজিদ ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্ষুদ্র পরিসরে একটি কারখানা স্থাপন করে এবং যেখানে কিছু মজুরি খাটিয়ে কেক, বিস্কুট ও অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি করতে থাকে। খাদ্য প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করে সে বেশ লাভ করতেও সমর্থ হয়, অর্থাৎ ক্ষুদ্র পরিসরে পরিচালিত তার এই শিল্প কুটির শিল্প হিসেবে বিবেচিত।
আচ্ছা, এরপর ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান মূল্যায়ন করো। উত্তর, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান অপরিসীম। তিনি একজন গরিব বিধবা মহিলা হওয়া সত্ত্বেও তার ছেলেকে দিয়ে একটি কারখানা স্থাপন করেন, যা সত্যিই তার স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের একটি শিল্প সম্ভাবনাময় দেশ। এদেশে রয়েছে বিশাল জনসম্পদ। এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায়। ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন। জরিনা বেগম বাঁশ ও বেত দিয়ে ডালা, কোলা ও ফুলদানি তৈরির ক্ষেত্রে দুই মেয়ে ও ছেলেকে কাজে লাগিয়েছে। একটু বানানটা ঠিক করে নিও। এতে সে নিজ এবং তার ছেলে মেয়েরাও স্বনির্ভর হওয়ার সুযোগ পেয়েছে। জরিনা বেগমের এই ক্ষুদ্র প্রয়াসে বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান অপরিসীম। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের পাঠ থেকে যে কাজগুলি রয়েছে সে কাজগুলি উত্তর করে দেবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।